হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিত প্রথম পত্র থেকে আসা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে যে এমসিকিউটা দেওয়া আছে, বলা আছে এবিসি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, বলা হয়েছে যে এ বিসি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করো। তো এই মেয়েটা পারার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স গুণের নিয়ম। তো ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এম বাই পি, এবং বি একটা ম্যাট্রিক্স, বির মাত্রা হচ্ছে পি বাই এন। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সারি, আর এটাকে আমরা কি বলি? কলাম বলি। যদি এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, যদি এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তাহলে এ বি ম্যাট্রিক্স গুণ করা যাবে। যেহেতু এখানে সমান আছে, দুইটাই পি, তার মানে গুণ করা যাবে। তাহলে এ এবং বি ম্যাট্রিক্স যে নতুন একটা ম্যাট্রিক্স হবে, এই ম্যাট্রিক্সের ক্রমটা কি আসবে? এই ম্যাট্রিক্সের মাত্রাটা আসবে এম বাই এন, এম বাই এম আসবে। তো এখন এখানে যেটা দেওয়া আছে, যে এখানে বের করতে বলা হয়েছে যে এবিসি ম্যাট্রিক্সের মাত্রা। তো আমাদের প্রথমে বের করতে হবে বিসি ম্যাট্রিক্সের মাত্রা। তো এখানে বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত? বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 3/4, এবং সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত? সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 4/3। তো এখন দেখো এখানে এই দুটো সমান, তার মানে গুণ করা যাবে। যদি গুণ করি তাহলে বি এবং সি ম্যাট্রিক্সের মাত্রা হবে কি? 3 × 3 একটা ম্যাট্রিক্স হবে। তো এখন যদি এ ম্যাট্রিক্সের সাথে বিসি ম্যাট্রিক্স গুণ করি, এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত? 4/3। এখন যদি গুণ করি, দেখো এটা এটা কি সমান আছে, কলাম এবং সারির সংখ্যা সমান আছে, তার মানে গুণ করা যাবে। এবং গুণ করলে যে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাবো, এ বিসি ম্যাট্রিক্স পাবো। এটার মাত্রা হবে কি? 4/3। এটার মাত্রা হবে কি? 4/3। এটা দেওয়া আছে বি নাম্বারে। তো 2 নম্বর এমসিকিউতে আমাদের যেটা বলা আছে যে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স কত। তো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তখনই থাকে যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নন জিরো হয়। যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নন জিরো হয়, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি আসে? 5 × 3 0 0 2। তো এখানে যেটা আমাদের আসবে 5 × 6 + 0, তো এখানে আমাদের আসে 30। তো এখন দেখো ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করি? ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এখন আমাদের অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট এ বের করার জন্য আমাদের সহগুণক লাগবে। তো আমরা যে কোনো একটা সারির সহগুণক বের করব, বাকিগুলো বের করব না। তো একটা সারি বের করে অপশনটা টেস্ট করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এ 1 এর সহগুণক কী হবে? -1, 1 + 1 3 0 0 2। তো এখানে আসে 6। এ 1 2 এর সহগুণক কি আসে? 0। এ 1 3 এর সহগুণক কি আসে? 0। তো আমরা জানি যে অ্যাড জয়েন্ট এ ইজ ইকুয়াল টু এ 1 1 এ 1 2 এ 1 3। তো এখানে কি আছে? পরে এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা লিখব না। তো এখানে দেখো এটাকে আবার কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করলে আমাদের যেটা আসবে, এখানে আমরা একবারে লিখি অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু 6 0 0। বাকিগুলো তো আমরা বের করি নাই। তো এখন দেখো এই ইনভার্স যদি বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এ নির্ণয়কের মান দ্বারা ভাগ দিতে হবে। এখন যদি ভাগ দিই, কি থাকে আমাদের? 1/30 6 0 0। বাকিগুলো তো আমরা বের করি নাই। তো যদি ভাগ দিই, আমাদের এখানে থাকবে 1/5 0 0। এখানে কিছু একটা থাকবে। তো এখন দেখো এই যে অপশনটা, এটা শুধুমাত্র বি নাম্বারই আছে। এখানেও আছে, বাট এখানে আবার দেওয়া আছে কি? 1/30 দেওয়া আছে। তো 1/30 দিলেই তো আমার আসবে কি? 1/5। তার মানে এখানে অ্যান্সারটা আসবে কি? এ নাম্বার অ্যান্সারটা আসবে। 3 নাম্বার যে এমসিকিউটি দেওয়া আছে, এখানে একটা বলা আছে যে একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে
3/3 একটা ম্যাট্রিক্স। তো এটা ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকতে হবে। এখন একটা বর্গ ম্যাট্রিক্সের যদি কর্ণ ব্যতীত যদি সকল ভুক্তির যদি 0 হয়ে থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলি? কর্ণ ম্যাট্রিক্স বলি। এবং কর্ণ ম্যাট্রিক্সের যদি কর্ণের সকল ভুক্তি যদি সেম হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। এখন বাকি থাকে কি? অবেদক ম্যাট্রিক্সটা কি? যদি কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তিগুলো যদি 0, 1, 1 হয় এবং বাকি সকল ভুক্তিগুলো যদি 0, 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা অবেদক ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এটা তো অবেদক ম্যাট্রিক্স হবে না, কারণ কি 9, 9 দেওয়া আছে। তার মানে 3 নম্বরে হবে কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। তো 4 নাম্বার এমসিকিউতে আমাদের বলা আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এর উপম্যাট্রিক্স কোনটি। তো ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকতে হবে। এখন উপম্যাট্রিক্স এটা আবার কি? তো যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি যে কোনো সংখ্যক সারি অথবা যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে গঠিত যে ম্যাট্রিক্স গঠিত হবে ওই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? ওই ম্যাট্রিক্সকে আমরা উপম্যাট্রিক্স বলতে পারি। এখন এই ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে দেই তাহলে কি থাকে? এই ম্যাট্রিক্সটা থাকবে। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স। ক্লিয়ার? আমাদের 5 নাম্বারে যে ম্যাথটা দেওয়া আছে r = 2 sin θ এর কার্তেশীয় সমীকরণ কোনটি? আমরা সবাই জানি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে যে সম্পর্ক সেটা কি ছিল? r² = s² প্লাস y²। তো আরেকটা সম্পর্ক ছিল x = r cos θ, y = r sin θ। তো আমাদের কোশ্চেনটা কি ছিল? r = 2 sin θ। তো এখন আমরা চাইলে উভয় পক্ষকে r দ্বারা গুণ করতে পারি। r দ্বারা যদি গুণ করি কি থাকে? r² 2r sin θ। তো আমরা দেখো r² এর পরিবর্তে কি লিখতে পারি? r² এর পরিবর্তে লিখতে পারি কি? s² প্লাস y² = 2। এখন দেখো r sin θ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? r sin θ এর পরিবর্তে y লিখতে পারি, তাই না? ওকে, লিখলাম। তো এরপর আমাদের কি থাকে? s² প্লাস y² মাইনাস 2y = 0। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটা দেওয়া আছে এ নাম্বারে, আবার জি নাম্বারে আনসার দেওয়া আছে। তো এই ম্যাথের জন্য আমাদের দুইটা অ্যান্সার, এ নাম্বার এবং জি নাম্বার। তো দেখো বলা আছে যে x অক্ষের সাপেক্ষে 2, -3 বিন্দুর প্রতিবিম্ব কোনটি? তো এই টাইপের ম্যাথে আমরা যে অক্ষের সাপেক্ষে বলা থাকবে, x অক্ষের সাপেক্ষে বলা থাকে x অক্ষকে আমরা দর্পণ চিন্তা করব এবং y অক্ষ সাপেক্ষে বলা থাকলে y অক্ষকে দর্পণ চিন্তা করব। তো এখানে বলা আছে কি বলতো? x অক্ষের সাপেক্ষে, তার মানে x অক্ষকে আমি কি চিন্তা করব? দর্পণ চিন্তা করব। তো 2, -3 বিন্দুর অবস্থান কোথায়? এখানে 2, -3। এখন দেখো দর্পণের কাজটা কি? দর্পণের কাজ হচ্ছে তার বিপরীত দিকে প্রতিবিম্ব সৃষ্টি করা। তো দেখো x অক্ষ যদি দর্পণ হয় তার মানে এর বিপরীত বিন্দু হবে কোথায়? এখানে হবে বিপরীত বিন্দু। তো দেখো এখানে তো x এর মান ঠিকই থাকবে, কোনো চেঞ্জ হবে না, বাট y এর মানটা কি আসবে? পজিটিভ আসবে, তাই না? তার মানে 3 আসবে। তার মানে x অক্ষের সাপেক্ষে 2, -3 বিন্দুর প্রতিবিম্ব কোনটা হবে? 2, 3। এখন ধরো পরীক্ষায় কোশ্চেন আসছে যে y অক্ষের সাপেক্ষে, তাহলে কি করবা? জাস্ট y অক্ষকে দর্পণ চিন্তা করবা। আর y অক্ষকে যদি দর্পণ চিন্তা করো তাহলে এই বিন্দুর দর্পণ প্রতিবিম্ব কোথায় হবে? y অক্ষের বিপরীত দিকে হবে। তার মানে দেখো এখানে y এর মান তো ঠিকই থাকবে, -3 থাকবে, বাট x এর মানটা কি আসবে? -2 আসবে। তো y অক্ষের সাপেক্ষে 2, -3 বিন্দুর প্রতিবিম্ব কী হবে? এখানে PQR এর ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলা আছে বরকেন্দ্র। তো আমরা জানি যে বরকেন্দ্র কীরকম হয়? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তো এখন দেখো সব বিন্দু তুমি কিন্তু জানো এখানে, এখন জাস্ট তুমি এখানে বসাই দিলে হবে। x1 কত? এখানে 5 - 3
প্লাস 8 ডিভাইডেড বাই 3, আর এখানে কি y1 কত ছিল, y1 ছিল 2 প্লাস 4 মাইনাস 3। তো দেখো ডিভাইডেড বাই 3, এখন এখানে আসবে কত, এখানে যোগ করলে 10 ডিভাইডেড বাই 3, আর এখানে উপরে থাকে কি, উপরে থাকে 6 মাইনাস 3, তার মানে 3/3, এখানে আসে 3/3, বা এখানে আমরা বলতে পারি 10/3, আর এখানে থাকবে কি, এখানে থাকবে 1। তার মানে আমাদের যে প্রথম যে এটা দেওয়া ছিল বর্গকেন্দ্র 10/3/1, এটা কিন্তু ঠিক আছে। এরপর দেখো, এরপর বলা হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের এখন ক্ষেত্রফল বের করতে হবে। আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, যে প্রথম বিন্দু, তারপর হচ্ছে দ্বিতীয় বিন্দু, তারপর হচ্ছে তৃতীয় বিন্দু, তারপর হচ্ছে আবার প্রথম বিন্দু। তো দেখো এখন ক্যালকুলেশন করলে কি আসবে, এখানে কি আসে 20, এখানে থাকে +9, এখানে থাকে +16, এখানে থাকে +6 মাইনাস 20 32, আর এখানে থাকে +15, এটা আমাদের থাকে। তো এখন দেখো, এখন যদি ক্যালকুলেশন করো, এখানে যোগ বিয়োগটা করলে আমাদের এখানে আসবে 34, বা আমরা বলতে পারি এটা 17। তাহলে আমাদের যে 2 নাম্বার যে অ্যান্সারটা দেওয়া আছে যে এর ক্ষেত্রফল 17, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে প্রথমটাও ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে। এরপর দেখো, এরপর আমাদের যেটা বলছে যে, এরপর বলছে যে কিউ এবং আর এর সমীকরণ বের করতে বলছে, কিউ এবং আর এর সমীকরণ বের করতে বলছে। তো আমরা তো সবাই জানি দুইটা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে সমীকরণটা দেখতে কীরকম হয়, y মাইনাস y1 বাই y2 মাইনাস, আর এখানে কি থাকে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তো এখন দেখো এই বিন্দুগুলো যদি তুমি জানো, কিউ বিন্দুটাও জানো, তারপর 4 বিন্দুটাও জানো, এখন বসাই দাও y মাইনাস 4 প্লাস 3, আর এখানে কি থাকে x প্লাস 3 মাইনাস 3 মাইনাস 8, মাইনাস 3 মাইনাস 8। তো এখানে যেটা থাকবে y মাইনাস 4, নিচে থাকবে 7, এ পাশে থাকবে x প্লাস 3, নিচে থাকবে 11। তো এটা ক্যালকুলেশন করলে কোনাকুনি গুণ দিলে আমাদের এরকম একটা আসবে 11 মাইনাস 11y প্লাস 44 ইজ ইকুয়াল টু, আমাদের এখানে থাকে 7x প্লাস 21। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করে এক পাশে নিয়ে আসি তাহলে থাকবে 7x প্লাস 11y মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটাও ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হবে কি, জি নাম্বার অ্যান্সার হবে, তিনটাই ঠিক আছে। তো এরপরে যে ম্যাথটা দেওয়া আছে যে 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সরলরেখার উপর লম্ব এবং যা হবে কি 5 মাইনাস 4 বিন্দুগামী। অর্থাৎ এখন দেখো যে 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই রেখার লম্ব সমীকরণ কি হয়, x এর যে সহগ সেটা চলে যায় y-তে, y এর সহগ সেটা চলে আসে এক্ষেত্রে x-এ, তারপর এখানে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়। তো এখন দেখো যদি আমি সহগগুলো চেঞ্জ করি তখন কি আসে 3x প্লাস, যেহেতু তার মান হবে কি মাইনাস 2y প্লাস কে। এইটা কি বলো তো, এইটা হচ্ছে এই রেখার লম্ব সমীকরণ, যেটা কোন বিন্দুগামী, যেটা 5 মাইনাস 4 বিন্দু দিয়ে যায়। তার মানে এখন যদি আমি এই বিন্দুটা এখানে বসাই তাইলেই তো আমি কে এর মান পেয়ে যাব, তারপর কে এর মান যদি এখানে বসাই তাহলে আমি এই সমীকরণটা পেয়ে যাব। এখন দেখো এই বিন্দুটার জন্য এখানে বসাই কি আসে 3, x এর জায়গায় কি আসবে 5 মাইনাস 2, y জায়গায় কি আসবে মাইনাস 4 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা যেটা আসবে মাইনাস 23। এখন দেখো এই সমীকরণ যদি কে এর মানটা বসাই দাও 3x মাইনাস 2y মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এইটাই কি অ্যান্সার। তো এটা আছে কোথায়, দেখো এটা আছে হচ্ছে বি নাম্বারে। তো এটার অ্যান্সার কি হবে, বি নাম্বার হবে। তো এরপরে যে ম্যাথটা দেওয়া আছে যে
1 - 2 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ ধরো আমাদের একটা সমীকরণ ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। ধরো যে কোনো সরলরেখার সমীকরণ, ধরো যে কোনো একটা বিন্দু x1 y1 থেকে এর লম্ব দূরত্বটা আসলে কীরকম হয়। ধরো যাকে একটা সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে এটা, এবং এর একটা যে কোনো বিন্দু x1 y1, এই বিন্দু থেকে লম্ব দূরত্বটা আসলে কীরকম হয়। আমরা জানি লম্ব দূরত্বের সূত্র d ইজ ইকুয়াল টু x এর যে সহগ সেটার বর্গ, x এর সহগ বর্গ প্লাস y সহগ b এটার বর্গ। তারপর আমরা এই সমীকরণ যদি এই বিন্দুটা বসাই দেই তাইলে আমরা কি পাবো বলো তো, লম্ব দৈর্ঘ্য পাবো। তাহলে কি আসে, a x1 প্লাস b y1 প্লাস c। তো এটার আমরা মডুলাস দেবো। কেন মডুলাস দেবো? কারণ হচ্ছে দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ আসে না। এখন দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, আমাদের কি সমীকরণ দেওয়া আছে, 3x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাদের বিন্দুটা কি ছিল, 1 - 2 বিন্দু দেওয়া আছে এই বিন্দু থেকে। তো এখন দেখো, তো লম্ব দূরত্ব কি হবে, x এর সহগের বর্গ, তার মানে x এর সহগ কত, 3, 3 এর বর্গ 9 প্লাস 4 মাইনাস 4 এর বর্গ কত, 16। তো এখন যদি এই বিন্দুটা এই সমীকরণে বসাই দেই, এই সমীকরণে বসাই দেই কি থাকে, 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 2 প্লাস 1 মডুলাস। তো এখানে ক্যালকুলেশন করলে নিচে আসবে 5, আর এখানে আসে কত, এখানে আসে 12। তার মানে দেখো এটা হবে কি, এটার অ্যান্সার হচ্ছে লম্ব দূরত্ব 12/5। এটা আছে ডি নাম্বারে। তাহলে 9 নাম্বারের অ্যান্সার কি হবে, ডি নাম্বার। দেখো এরপর যে এমসিকিউটা আছে যে কে এর মান কত হলে তিনটা বিন্দু দেওয়া আছে, বলা আছে যে বিন্দুত্রয় সমরেখ হবে। এখন সমরেখ হওয়ার শর্ত কি, এই তিনটা বিন্দু দ্বারা যদি আমি ত্রিভুজ গঠন করি, এই তিনটা বিন্দু দ্বারা যদি আমি ত্রিভুজ গঠন করি এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 আসে, তাহলে আমি বলতে পারি এই তিনটা বিন্দু সমরেখ। বুঝতে পারছো? এখন দেখো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি আসে, হাফ ইন্টু এখানে যে প্রথম বিন্দু হবে, তারপর এখানে দ্বিতীয় বিন্দু আসে কে 12, আবার প্রথম বিন্দু আসবে 2 3, এই ক্ষেত্রফলটা কি আসবে বলো তো, 0 আসবে। তো এখন যদি এটা সলিউশন করো তাইলে তুমি কি পাবা, কে এর মানটা পেয়ে যাবা। তো এখানে সলিউশন করলে কি আসে, তোমার এটা এই হাফকে যদি তুমি ওই পাশে পাঠাই দাও কি আসবে, 0 আসবে। তো এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তো গুণ দিলে কি আসবে, -12 -48 প্লাস 3k। এখান কি থাকবে, -12 -6k প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে থাকবে 9k, এখানে ক্যালকুলেশন করলে কি থাকবে, ক্যালকুলেশন করলে থাকবে 9k -84 ইজ ইকুয়াল টু -12। বা এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি k ইজ ইকুয়াল টু, তাহলে k ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 72 9। বা এখানে কি আসে বলো তো, 8 আসবে। তো k এর মান কত বলো তো, k এর মান হবে 8। এরপরে যে এমসিকিউটা দেওয়া আছে, যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলা আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে একটা বৃত্ত যদি, একটা আদর্শ বৃত্ত যদি এরকম হয় যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই বৃত্তের কেন্দ্র কি হয় বলো তো, এই বৃত্তের কেন্দ্র হয় -g - f। এখন দেখো -g - f বের করো কিভাবে, x এর যে সহগ সেটাকে আমরা কি করি, -2 দ্বারা ভাগ করি, y সহগকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, -f পাবো, আর x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে পাবো -g। এখন দেখো এই যে বৃত্তটা দেওয়া আছে আমাদের, এই বৃত্তটা আদর্শ আকারে দেওয়া নাই। এখন এই বৃত্তটাকে প্রথমে কি করতে হবে, আদর্শ আকারে নিতে হবে। তো এখানে যেহেতু x এর সহগ, s স্কোয়ারের সহগ 2 দেওয়া আছে, তার মানে আমাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। 2 দ্বারা যদি ভাগ দাও কি থাকবে, s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো x এর সহগকে যদি আমি -2 দ্বারা ভাগ দেই তখন কি থাকবে,
মাইনাস জি 2 দ্বারা ভাগ দিলে থাকবে, যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কি থাকবে 1, -2কে যদি 2 দ্বারা -2 দ্বারা ভাগ দাও, আবার দেখো y সহগকে যদি -2 দ্বারা ভাগ দাও কি থাকবে -3/2। এইটাই কি বলো তো বৃত্তের কেন্দ্র, এটা আছে কয় নাম্বার, এটা আছে বি নাম্বারে, তো এটার অ্যান্সার কি বি নাম্বার। ওকে, এরপর দেখো 12 নাম্বার কি বলা আছে যে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ কত। আচ্ছা, এবার দেখো এই যে আমরা আদর্শ বৃত্ত কল্পনা করেছি, আদর্শ বৃত্তে যদি এরকম হয় তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ সূত্র কি, এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র হচ্ছে 2√(g² - c), আবার y অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি 2f² - c। এখানে কি বলছে বলো, এখানে বলছে যে এক্স অক্ষের, তার মানে আমার সূত্র কোনটা হবে, এটা হবে। তো এখানে আমি জির মানে জানি যে 1 হবে, আর সির মান কত হবে, সির মান তো দেওয়াই আছে এখানে হাফ। তার মানে তুমি এখানে বসাও যে এক্স অক্ষের খণ্ডিতাংশ কি হবে 2√(g² - c। এখানে দেখো 2 ইন্টু জি এর মান কত 1, আর সির মানটা কত হাফ। তার মানে এখানে কি আসে বলো তো, এখানে আসবে এরকম আসে না যে এখানে কি থাকে 2 ইন্টু হাফ থাকবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি বলো তো, এটাকে 2কে আমরা বলতে পারি √2 ইন্টু √2, নিচে তো √2 আছেই, তো এটাকে আমরা বলতে পারি, ফাইনালি আমরা বলতে পারবো কি এটা কাটা যায়, একটা রুট কাটা যায়, তার মানে আমরা বলতে পারি √2। তো বলতো এক্স অক্ষের খণ্ডিতাংশ কি হবে √। এবার আমরা আসি 13 নম্বর এমসিকিউতে। তো এখানে বলা আছে যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তো এখন দেখো এই ম্যাথটা আমরা অপশন টেস্ট করব। তো আমরা জানি যে একটা বৃত্ত যদি এরকম হয় s² + y² + 2gx + 2fy + c = 0। তো এই বৃত্তের কেন্দ্র হবে কি, এই বৃত্তের কেন্দ্র হবে -g এবং -f। এখন দেখো -g কীভাবে পাবা, -g পেতে হলে তোমাকে x এর যে সহগ থাকবে সেটাকে আমরা কি করে দিব, -2 দ্বারা ভাগ দেব, x এর সহগকে -2 দ্বারা ভাগ দেব, এবং -f যদি পেতে যাও তাহলে y এর সহগকে -2 দ্বারা ভাগ দেব, তাহলে আমরা কি পাবো, আমাদের কেন্দ্রটা পেয়ে যাব। তো এখন দেখো একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে এই যে ডি নাম্বারের অ্যান্সার, এখানে যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2 3, আর এই বৃত্তের কেন্দ্র কত -2 3। এখন দেখো আমাদের কেন্দ্র ছিল কি 2 - 3, তার মানে ডি নাম্বার এবং সি নাম্বার হবে না। এখন দেখো আমাদের বাকি থাকে এ নাম্বার এবং বি নাম্বার, দুইটার ভিতর থেকে যে কোনো একটা হবে। তো এখন দেখো দুইটা বৃত্তেরও কেন্দ্র সেম 2 - 3, বাট আমরা জানি যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ধরা যাক এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে g² = c হয়, g² কি আসবে c আসবে। তো এখন দেখো এখানে জি এর মানটা কত, জি এর মানটা হচ্ছে এই ম্যাথে জি এর মানটা হচ্ছে 2, তার মানে সির মানটা কি হবে g²। তো এখানে 2 যদি বর্গ করো তাহলে কি আসবে 4 আসবে, তো সির মানটা আসবে কত 4 আসবে। তো এখন দেখো এই দুইটা সমীকরণের মধ্যে সি এর মান 4 কোনটায়, এ নাম্বারে, তার মানে এটার অ্যান্সারটা কি, অ্যান্সারটা হবে এ নাম্বার।